প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার এই নিয়মিত আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব গোলাম মুর্তজা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, পুরো আর্থিক খাত রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হয়েছে, রেহমান সোবহান। সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারই করতে পারে, মির্জা ফখরুল। অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই, ডক্টর দেবপ্রিয়। বিনামূল্যের বই সহজলভ্য দোকানে। মানব জমিন, মিয়ানমারে আটক 18 বাংলাদেশির ফেরার আকুতি। ইসরায়েলের গড়িমসির পর অবশেষে যুদ্ধবিরতি আজ। কামারুজ্জামানের বই থেকে, খালেদা জিয়ার কাছে খবর ছিল বিএনপিকে 30-40টি আসন দেওয়া হবে। সমকাল, বিশ্ববিদ্যালয় দখল করে কোটি কোটি টাকা লুট আওয়ামী ঘনিষ্ঠদের। অন্তর্বর্তী সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না, শ্বেতপত্র কমিটির সিম্পোজিয়াম। সীমান্তে দুদেশের মানুষের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড। বিএসএফের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ। কালের কণ্ঠ, বই সংকটে লেখাপড়া ব্যাহত, পাঠ্য বই নেই, লেখাপড়ায় ঢিমেতাল। তরুণদের জীবনের গল্পগুলো ভীষণ অনুপ্রেরণাদায়ক, প্রধান উপদেষ্টা। আজ জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। সরকারের প্রতি বিএনপি ভ্যাট ও শুল্ক না বাড়িয়ে খরচ কমিয়ে রাজস্ব আয়ের পরামর্শ। একাধিক আসনে প্রার্থিতা নয়, শীর্ষ নেতাদের জন্য ঝুঁকি, সংস্কার প্রস্তাব। ডোনাল্ড ট্রাম্পের অভিষেক কাল। জামায়াত ইসলামীর আমির, চাঁদাবাজি দখলদারির বিরুদ্ধে যুদ্ধ চলবে। বাংলাদেশ প্রতিদিন, নির্বাচনের রোডম্যাপ কবে? রাষ্ট্রপতি ও সরকারে নির্দলীয় নির্বাচন চায় জনগণ। আমার দেশ, দিল্লির আশীর্বাদ পেতে যা দিয়েছে শেখ হাসিনার সরকার। জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। কালবেলা, রায় দেওয়া হচ্ছে অবৈধ টাকার অর্ডার শিটে। প্রধান উপদেষ্টার প্রেস উইং, 5.5 মাসে 40 মাজারে হামলা। সরকারের মনোযোগ নেই অর্থনৈতিক সংস্কারে। দেশ রূপান্তর, জুলাই ঘোষণাপত্র, দল অংশীজনদের অভিমত চেয়েছে সরকার। পুলিশে আসছে বড় শুদ্ধি অভিযান। গাছ কাটা নিয়ে উত্তেজনা, চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত। হজ কার্যক্রমে অংশ নিতে পারছে না 92% এজেন্সি। দৈনিক সংগ্রাম, ককটেল বিস্ফোরণ, পাথর নিক্ষেপ, চাঁপাই সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশ, হামলা ও সংঘর্ষে 5 বাংলাদেশি আহত। দৈনিক করতোয়া, 2024 সালে বাংলাদেশকে নিয়ে 148টি ভুয়া তথ্য প্রচার করেছে ভারতীয়রা। ভারতের সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দেননি। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ ঘুরে ফিরে একটি শিরোনাম আমরা দেখেছি গুরুত্বের সাথে আমাদের সংবাদপত্রগুলোতে এসেছে, সেটি হচ্ছে সীমান্তে উত্তেজনা, বিশেষ করে চাঁপাই নবাবগঞ্জের একটি সীমান্তকে ঘিরে এই সংবাদ এসেছে। খবরটি এরকম যে ভারতের কিছু নাগরিক এই দেশের সীমান্তের মধ্যে আম গাছ কাটতে এসেছিল, গাছ কাটতে এসেছিল, তা ঘিরে দুই দেশের এই জনগণের মধ্যেই একটি সংঘর্ষ হয়েছে এবং সেখানে তারপরে বিজিবি গেছে এবং বিএসএফের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। ধন্যবাদ আপনাকে। ভারত বাংলাদেশ আমরা জানি 4000 কিলোমিটারের উপরে যে সীমান্ত, এর অধিকাংশ এলাকাতেই ভারত ইতিমধ্যেই কাঁটাতারের বেড়া দিয়েছে। আর বাকি যে অঞ্চলগুলো আছে, বাকি যে এলাকা আছে, সেই এলাকাগুলোতে কাঁটাতারের বেড়া দেওয়ার একটা চেষ্টা চলছে। এরকম একটা বিষয় নিয়ে গত কিছুদিন ধরে আমরা দেখছি যে সীমান্তে এক ধরনের উত্তেজনা হচ্ছে এই রকম পরিপ্রেক্ষিতে যে ভারতীয় বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে চাচ্ছে, বাংলাদেশের বিজিবি সেই কাঁটাতারের বেড়াটা দেওয়ার বিরোধিতা করছে, প্রতিবাদ করছে।
প্রতিবাদের ব্যাপার ভারতের পক্ষ থেকে যে বক্তব্য যে আমরা আমাদের এলাকায় চুক্তি মেনে বাংলাদেশের সঙ্গে সেই চুক্তি মেনে আমরা কাঁটাতারের বেড়া দিচ্ছি, বাংলাদেশ তাহলে বাধা দিবে কেন? আর বাংলাদেশের যে যুক্তি, সেই যুক্তিটি হচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত কাঁটাতারের বেড়া দিচ্ছে বা দেওয়ার চেষ্টা করছে। তাহলে এখানে মূল সমস্যাটা কোথায়? একটা ধোঁয়াশা রয়ে গেছে। ভারত কথা বলার সময় বলছে যে বাংলাদেশের সঙ্গে আমার যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী আমি কাঁটাতারের বেড়া দিচ্ছি, আর বাংলাদেশ বলছে এটা দিতে পারে না, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। তাহলে চুক্তির ব্যাপারটা কি? চুক্তির ব্যাপারটি হচ্ছে আমাদের তো 16 বছর 15.5 বছর তো ইতিপূর্বে আর কোনো সরকার এককভাবে ক্ষমতায় থাকেনি। এরশাদ জোর করে 9 বছর ক্ষমতায় ছিল। এর বাইরে আর যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় এসেছিল, তারা অল্প সময়ের মধ্যে নির্বাচন দিয়েছে। পরবর্তীতে সেই নির্বাচনটি নিয়ে প্রশ্ন থাকলেও এক ধরনের গণতান্ত্রিক মোড়কে তারা ক্ষমতায় থেকেছে সবাই। তো সেই জায়গাটাতে এই শেখ হাসিনা যে 15 বছরের মধ্যে যদি 2014, 2018 এবং 2024 এই 3টি নির্বাচনের সময়কাল ধরি, তাহলে এই পুরোটাই একটা জোর করে ক্ষমতায় থাকা। এই জোর করে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনার বিদেশি সহায়তা দরকার ছিল। বিদেশি সহায়তা বলতে মূলত ভারতের সহায়তা, ভারতের সমর্থন, আর একটা চীনের সমর্থন। তো চীনও সমর্থন দিয়েছে, চীন ভারতের মতো নয়। তো এই ভারতের সমর্থনের জায়গাতে যেটা ঘটেছে যে ভারত যেভাবে চেয়েছে এইভাবে শেখ হাসিনার সরকার সেইভাবে অনেকগুলো চুক্তি করেছে। অন্যান্য আরও বহু চুক্তি হয়তো করেছে, কিন্তু এই জায়গাটিতে সরাসরিভাবে সীমান্তের জায়গা থেকে এখন পর্যন্ত যে 4টি চুক্তির কথা বা MOU সাইন করার কথা যেটা জানা যাচ্ছে, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক আইন অনুযায়ী নোম্যান্স ল্যান্ডের পরেও 150 গজ বাকি রেখে, খালি রেখে যে কাঁটাতারের বেড়া বা রাস্তা নির্মাণ করার কথা, ভারত সেটা করছে না। কারণ ভারতকে ওই 150 গজ আন্তর্জাতিক আইন অনুযায়ী যেটা ফাঁকা রাখার কথা, সেটা না রেখেও ভারত কাঁটাতারের বেড়া দিতে পারবে। ভারতের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের শেখ হাসিনা সরকার এই চুক্তি ভারতের সঙ্গে করেছে, এই MOU ভারতের সঙ্গে স্বাক্ষর করেছে। এই কথাটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা চুক্তি শেখ হাসিনা সরকার করলো কেন? এখন স্বাভাবিকভাবেই ধরা যায় যে এরকম একটা চুক্তি শেখ হাসিনা সরকার হয়তো একমাত্র কারণে করেছেন যে ভারত তাকে সমর্থন দিয়ে ক্ষমতায় রাখবে, যেহেতু সে জনগণের ভোটে নির্বাচিত হয়নি বা জনগণ তাকে পছন্দ করে না। সেই ক্ষেত্রে ভারত তাকে সমর্থন দিয়ে ক্ষমতায় রাখবে, আর বিনিময়ে ভারত যা চাইবে সেটা তিনি ভারতকে দেবেন। এই যে চুক্তির কথা বলা হচ্ছে, এই কথা যদি সত্যি হয়ে থাকে, ভারতীয় পক্ষ যা বলছেন এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যা বলছেন, এটা যদি বলছে এই কারণে পুরো জিনিসটা এখনো প্রকাশ করা হয়নি। আমাদের উচিত পুরো ব্যাপারটা প্রকাশ করা, কি চুক্তি আমরা করেছি। তো সেটা যদি হয়ে থাকে, তাহলে এটা তো একটা ভয়াবহ রকমের বাংলাদেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ড, এবং এর জন্যে শেখ হাসিনার আরও অন্যান্য গণহত্যা সহ অন্যান্য অপরাধের কারণে তো বটেই, শুধুমাত্র দেশ বিরোধী বা দেশের স্বার্থ বিরোধী এরকম চুক্তি করার কারণেও তার পানিশমেন্ট হওয়া উচিত, তার শাস্তি হওয়া উচিত। কিন্তু সেটা চুক্তি প্রকাশ করে তদন্ত করে তাকে সেইভাবে দৃশ্যমানভাবে স্বচ্ছতার সঙ্গে সেইটা অভিযোগপত্রটি তৈরি করতে হবে, এটা একটা। আর আপনি যে কথাটা বললেন যে চাঁপাইনবাবগঞ্জের একটি সীমান্তের কথা বলছেন, যে সেই সীমান্তে ভারতীয়রা বাংলাদেশের ভেতরে ঢুকে গেছে। দেখেন, ভারতের মিডিয়া আর বাংলাদেশের মিডিয়া সম্পূর্ণ বিপরীতমুখী সংবাদ প্রচার করছে। বাংলাদেশের গণমাধ্যম সুনির্দিষ্ট করে বলছে যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে অরাজকতা তৈরি হয়েছে, ভারতীয় গ্রামবাসী বিএসএফের সহায়তা নিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে আমবাগান সহ অনেক ক্ষয়ক্ষতি করেছে, লুটপাট করেছে। এটা বাংলাদেশের গণমাধ্যম সংবাদ প্রকাশ করছে। আনন্দবাজার সংবাদ প্রকাশ করছে বাংলাদেশের গ্রামবাসীরা ভারতের ভেতরে ঢুকে গিয়ে আমবাগান ক্ষতিগ্রস্ত করছে। এই যে পরস্পর বিরোধী একটি অবস্থান, এবং এটা সাধারণ বিবেচনায় বোঝা যায় যে বাংলাদেশিদের পক্ষে সীমান্ত পার হয়ে ভারতে ঢোকা সম্ভব নয়। তার কারণ প্রথমত কথা, সেখানে কাঁটাতারের বেড়া আছে। দ্বিতীয়ত কথা, আমাদের বিজিবি গ্রামবাসীদেরকে উৎসাহিত করে ওই পাশে নিয়ে যাচ্ছেন না। আমাদের বিজিবি গুলি করছে না। আমাদের বিজিবি সীমান্ত পাহারাই দিচ্ছে। ভারত যে কাঁটাতারের বেড়া দিতে আসছে, কাঁটাতারের বেড়া দিচ্ছে, সেই কাঁটাতারের বেড়ার সঙ্গে মদের বোতল ঝুলিয়ে রাখছে, খালি বোতল ঝুলিয়ে রাখছে, ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ড বিএসএফ করছে। বাংলাদেশের পক্ষ থেকে এরকম কোনো কর্মকাণ্ড করা হচ্ছে না।
এখন এই এই যে বিএসএফের এই যে কর্মকাণ্ড বা ভারতের এই যে কর্মকাণ্ড, এর ব্যাখ্যা বা বিশ্লেষণ কি? কেন ভারত হঠাৎ করে এরকম আচরণ করছে? আমার ধারণা হঠাৎ করে যে করছে তা না, ওই যে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড করে যে চুক্তি করেছে, সেই চুক্তি করার কারণে ইতিপূর্বে শেখ হাসিনা যখন দেশ ক্ষমতায়, সেই সময়ে যে বেড়াগুলো দেয়া হয়েছে, কাঁটাতারের বেড়া দেয়া হয়েছে, সেই সময় তো আমাদের বিজেপি কোনো বিরোধিতা করেনি, সেই কারণে ওই জায়গাগুলো নীরবে নিঃশব্দে হয়ে গেছে। আর এখন যেহেতু বিজেপি বিরোধিতা করছে, শেখ হাসিনার ওই সময় আর এখন নাই বাংলাদেশে, সেই কারণে এখন এই উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এটা একটা কারণ। আরেকটা কারণ, শেখ হাসিনার যে পতন হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতা ভারতের পছন্দের সরকার শেখ হাসিনা, সেই শেখ হাসিনাকে একেবারে সদল বলে যে তাদেরকে বিতাড়িত করেছে, এই বিতাড়িতরা যে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, থাকছে ভারতের শেল্টারে, এই সব কিছু মিলিয়ে ভারত এখনো পর্যন্ত বাংলাদেশের এই ক্ষমতার পরিবর্তনটা কোনোভাবেই মানতে পারছে না। মানতে না পারার কারণে এই যে বাংলাদেশের সীমান্ত কেন্দ্রিক এই রকম একটা অশান্তি তৈরি করে রাখা হয়েছে। আমার ধারণা যেটা করে খুব বেশি কোনো সুবিধা হবে না, এবং অল্প সময়ের মধ্যে এটার একটা সমাধানের জায়গাতে আমরা পৌঁছাবো। তবে এটা ঠিক যে আমাদের দিক থেকেও আর ভারতের দিক থেকেও সীমান্ত উত্তেজনা রেখে উভয় পক্ষেরই কোনো লাভ নেই। বিষয়টি ভারতীয় পক্ষকে একটু গুরুত্ব দিয়ে বুঝতে হবে। তার কারণ, বাংলাদেশের পক্ষ থেকে অশান্তি তৈরি করা হচ্ছে না, বাংলাদেশের পক্ষ থেকে কাউকে গুলি করে হত্যা করা হচ্ছে না, হত্যা করা হচ্ছে ভারতের পক্ষ থেকে। এটা ভারতের সরকারকে, কেন্দ্রীয় সরকারকে বিষয়টি মানে উপলব্ধি করতে হবে। আমরা পরের শিরোনামটিতে যাই, সেটি সরকারের মনোযোগ নিয়ে অর্থনীতি সংস্কার, এরকম করে শিরোনামটি আছে। আমরা জানি যে শ্বেতপত্র, অর্থনীতি বিষয়ক যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, তাদের সিম্পোজিয়াম ছিল, সেখানে বক্তাদের উদ্ধৃত করে এটি বলা হয়েছে। সেখানে বিএনপি মহাসচিব ছিলেন, তিনি আবার বলেছেন যে এ ধরনের সমস্যা নির্বাচিত সরকার সমাধান করতে পারে। বিষয় দুটি, একটি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যে কথাটা বলেছেন, গণমাধ্যম যেটা দিয়ে সংবাদ করেছে, অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই। ডক্টর দেবপ্রিয়র এই কথাটি আমার ধারণা, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আমি বিশ্বাস করি সরকারের ভেতরে যারা আছেন, অর্থনীতি নিয়ে যারা কাজ করছেন, এই সেক্টর নিয়ে যারা কাজ করছেন, তারা ডক্টর দেবপ্রিয়র এই কথাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করা উচিত। কারণ ডক্টর দেবপ্রিয় এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারের সমালোচনা করছেন, আমি সেটা মনে করছি না। এই সরকারের অন্যতম শুভাকাঙ্ক্ষী ডক্টর দেবপ্রিয় একজন। তো সেই শুভাকাঙ্ক্ষীর জায়গা থেকে যখন ডক্টর দেবপ্রিয় এই অর্থনৈতিক অন্যায় অনিয়মের শ্বেতপত্র তৈরি করতে গেলেন এবং সেটা যখন করার পরে তার যে প্রত্যাশা, অর্থনৈতিক জায়গাতে সংস্কারের ক্ষেত্রে যে একটা বৈপ্লবিক সিদ্ধান্ত আসবে, বৈপ্লবিক গতি আসবে, সেই গতিটা না আসার কারণেই সম্ভবত তার পক্ষ থেকে এই কথাটি বলা হয়েছে। এটা নিয়ে আমি খুব বেশি আলোচনা করতে চাই না, শুধু একটাই কথা বলতে চাই যে ডক্টর দেবপ্রিয়র যে বক্তব্য, যে কথা তিনি সুনির্দিষ্ট করে বলেছেন, কথা কিন্তু শুধুমাত্র ওই একটি বাক্যের মধ্যেই সীমিত রাখেননি, তিনি একদম অনেক কথা বলেছেন। তো সেই কারণে এই বক্তব্যটিকে গ্রহণ করে অর্থনীতি নিয়ে যারা কাজ করছেন তাদের কাজের গতি বাড়ানো দরকার, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার, এটা একটা। আর রাজনৈতিক সরকারই এই ধরনের সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে ভালোভাবে নির্বাচিত সরকারই করতে পারে, সব সমস্যার সমাধান করতে পারে। কথাটা অসত্য নয়, আমরা সবসময় নির্বাচিত সরকার চাই, অনির্বাচিত সরকার চাই না। কিন্তু অন্য যে কোনো সময়ের অনির্বাচিত সরকার আর বর্তমান সময়ের অনির্বাচিত সরকার এক না। এটা এমন না যে একটা 3 মাসের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার এসেছে। এই সরকারটি এসেছে কোনো সমঝোতার ভিত্তিতে নয়। এই সরকারটি এসেছে, দেশে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল শুধুমাত্র সেইটার কারণে নয়, অন্য কোনো কারণে না। এই সরকারটি এসেছে, এদেশে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেটা রক্তাক্ত গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানে 1 থেকে 1,500 মানুষ শহীদ হয়েছেন, 5 থেকে 600 মানুষ অন্ধ হয়েছেন, 20 থেকে 30,000 মানুষের শরীরে বুলেটের চিহ্ন আছে, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন। এই যে বিপ্লবের মধ্য দিয়ে যে সরকারটি ক্ষমতায় এসেছে, অন্য যে কোনো সরকারকে অনির্বাচিত বলা আর বর্তমান সরকারকে অনির্বাচিত বলা এক বিষয় নয়। বলা হয় যে এদের ম্যান্ডেট কি, বর্তমান সরকারের ম্যান্ডেট গণ অভ্যুত্থান।
গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তারাই তো ম্যান্ডেট, তারাই তো নেতা। অবশ্যই বিএনপি এই আন্দোলনের সঙ্গে ছিল, অবশ্যই অন্যান্য রাজনৈতিক দল এই আন্দোলনের সঙ্গে ছিল, কিন্তু যে ছাত্র জনতা সামনে থেকে বুক পেতে গুলি খেয়ে শহীদ হয়ে যে আন্দোলনকে সফল করলো, সুতরাং সেটাকে ওইভাবে অনির্বাচিত সরকার বলা ঠিক হবে না, 1 নম্বর কথা। 2 নম্বর, সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারই করতে পারে, সেটা ঠিক। বর্তমান সরকার তো বলছে না যে আমরা সব সমস্যার সমাধান করব। তারা সংস্কার কমিশন করেছে, সেই কমিশন রিপোর্ট দিচ্ছে, সেই রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা হবে, আলোচনা হবে। এই সরকারের সময়কালে যতটা সম্ভব তারা সংস্কার করবে, বাস্তবায়ন করবে। যেটা সম্ভব হবে না সেটা নির্বাচিত সরকার এসে করবে। এইখানে যেটা দরকার সেটা হলো রাজনৈতিক অঙ্গীকার। রাজনৈতিক অঙ্গীকারটা কি? রাজনৈতিক অঙ্গীকারটা হচ্ছে যে সমস্ত সংস্কারের কথা বলা হয়েছে, এই সমস্ত সংস্কারের যে প্রতিবেদন, তার মধ্যে যে ভালো ভালো দিক নির্দেশনাগুলো আছে, পরবর্তীতে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে নির্বাচিত হয়ে, ডক্টর ইউনূস তো খুব পরিষ্কার করেছেন আগামী বছরের মধ্যে, অর্থাৎ মাঝামাঝি বা তার চেয়ে আগামী বছরের কোয়ার্টারের মধ্যে যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে তো বলা হয় নাই যে তিনি নির্বাচন দেবেন না, এখানে তো বলা হয় নাই যে নির্বাচন 5 বছর পরে হবে। নির্বাচিত সরকার তো আসবে, অল্প সময়ের মধ্যেই আসবে, 1 বছরের মধ্যেই তো নির্বাচিত সরকার আসবে, বা 1 বছর সর্বোচ্চ 1 বছর 2-3 মাসের মধ্যে নির্বাচিত সরকার আসবে। তো সুতরাং সেই এই সরকার যতটুকু পারে ততটুকু কাজ করবে। পরবর্তীতে নির্বাচিত সরকার যারা আসবেন তারা এসে ওই অঙ্গীকার করবেন যে পরবর্তী বাস্তবায়নটা আমরা এসে করব। এটা তো সত্যিই যে 53 বছরে বহু কিছু আমাদের করার কথা ছিল, আমরা সেটা করতে পারিনি। তো এখন একটি সুযোগ এসেছে, তো সেই সুযোগেরটি এখন আমাদের কাজে লাগাতে হবে। বর্তমান সরকারকে নিয়ে আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক, তার দুর্বলতা, তার দোষ ত্রুটি, এগুলো তুলে ধরা যেতে পারে। সমালোচনা করাই উচিত। সমালোচনা থেকে সরকার শিক্ষা নিবে, সমালোচনা থেকে সরকার সচেতন হবে, সজাগ হবে। কিন্তু তারা যেটা করতে চাইছে, তারা তো দেশের স্বার্থ পরিপন্থী কোনো কিছু করতে চাইছে না। তারা তো অন্য কোনো দেশের সাথে গিয়ে দেশের একটি সীমানা তাদের অধিকারে দিয়ে কোনো চুক্তি করতে চাইছে না, যে চুক্তিটা শেখ হাসিনা করে গেছে। সুতরাং নির্বাচিত সরকারই সব সমস্যার সমাধান করে, সেটা যেমন সত্যি, এই সরকারকেও অনির্বাচিত বলে কিছু করতে পারবে না, সেভাবে তকমা দেয়াটা ঠিক হবে না। এই সরকার যে সংস্কার করবে, যতটুকু করবে ভালো, যতটুকু পারবে না সময়ের কারণে ততটুকু নির্বাচিত সরকার এসে, সেটা যাই হোক, বিএনপি নির্বাচিত হয়ে আসলে বিএনপি করবে, অন্যরা আসলে অন্যরা করবে, তারা এসে সংস্কার করবে, তাহলে তো রাজনৈতিক সরকারই করছে সেটাই প্রমাণ হবে। সুতরাং এইখানে খুব বড় কোনো জটিলতা আছে বা জটিলতা তৈরি হবে আমি সেটা মনে করছি না। অর্থনীতি বিষয়ক আরেকটি শিরোনাম ছিল রপ্তানি খাতে ভরাডুবির শঙ্কা। আমরা রপ্তানি খাত নিয়ে কয়েকদিন ধরেই শিরোনাম দেখছিলাম। এখানে একটু ভেতরে যেরকম বলা হয়েছে আর কি, যে উৎপাদন কমেছে 30-40%, কাঁচামাল আমদানিতে জটিলতা, আর শতাধিক কারখানা বন্ধ হয়েছে, তার ভিত্তিতে এই শিরোনামটি করা হয়েছে। এটা খুব অপ্রত্যাশিত ব্যাপার নয়। আমাদের জুলাই আগস্ট থেকে ওই পুরো সময়টা যেভাবে কেটেছে, ব্যবসা বাণিজ্যে, ইন্ডাস্ট্রিতে একটা ব্যাপক ক্ষতি হয়েছে। পরবর্তীতে এই সরকার দায়িত্ব নেয়ার পরে 5 মাসের বেশি দায়িত্ব নেয়ার পরে একের পর এক সমস্যা, একের পর এক আন্দোলন, সংগ্রাম, ধর্মঘট, কারখানা বন্ধ ইত্যাদি ঘটনা ঘটেছে। এগুলো সব হচ্ছে ওই বিগত 1.5 দশকের ধারাবাহিকতা। 1.5 দশকে মানুষকে এমনভাবে নিপীড়ন, নির্যাতন করা হয়েছে, মুখ বন্ধ করে দেয়া হয়েছে, কথা বলতে দেয়া হয়নি। শেখ হাসিনা পালানোর পরে, শেখ হাসিনার সরকার পালানোর পরে, বিতাড়িত হওয়ার পরে মানুষের সকল দাবি দাওয়া চাহিদা একসঙ্গে প্রকাশ ঘটেছে। সবাই মনে করেছে যে ডক্টর ইউনূসের এই সরকারের কাছে যদি দাবি সঠিক উপায়ে তুলে ধরা যায় তাহলে হয়তো আমার সমস্যার সমাধান হবে। সেটা শিল্প কলকারখানা থেকে শুরু করে স্কুলের শিক্ষার্থী পর্যন্ত। এখন সেই ধারাবাহিকতায় সেই সংকটের কারণে, অর্থনৈতিক সংকট, এলসি খোলার সমস্যা, ডলার সংকট, কারখানার অস্থিরতা, উৎপাদন না হওয়া, গ্যাস সংকট, জ্বালানি সংকট ইত্যাদি সব কিছু মিলিয়ে এই জায়গাটিতে একটা ভয়াবহ জটিলতা আছেই। সেই ভয়াবহ জটিলতাটা হচ্ছে এর একটা ধারাবাহিকতা আছে। এখন এই সরকারের জন্য চ্যালেঞ্জ হচ্ছে সকল রকমের সংকট মোকাবেলা করে সামনের সময়টিতে কিভাবে এই শিল্প কারখানা বান্ধব নীতি বাস্তবায়ন করা যায়। এখানে খুব বড় রকমের একটা আশঙ্কা আছে, ডক্টর দেবপ্রিয়র বক্তব্যও সেটা আছে, যে এই মুহূর্তেও আমাদের জ্বালানি সেক্টরের যে অবস্থা, এই মুহূর্তে আমাদের বিদ্যুতের যে অবস্থা, আমি কিছুদিন আগেও গ্রামে গিয়ে দেখেছি এই শীতের সময়ও 8-10 বার ইলেকট্রিসিটি চলে যায়। এই শীতের সময় গ্রামে তো কোনো কিছুই লাগে না, মানে এই শীতের সময় কোনো কিছুই ব্যবহার হয় না, ফ্যানও ব্যবহার হয় না। এই শীতের সময় স্যালো মেশিনগুলো বন্ধ থাকে, যে সময় আমরা দেখেছি। তো শেষ মৌসুম না, তো সেই সময় যখন ইলেকট্রিসিটির এই অবস্থা, তো ইলেকট্রিসিটির উৎপাদন কমেছে,
অনেকগুলো বড় বড় পাওয়ার প্ল্যান্ট চালু করা যাচ্ছে না, আদানির সঙ্গে জটিলতা তৈরি হয়েছে, আদানির সঙ্গে একটা দেশবিরোধী চুক্তি করে গেছে শেখ হাসিনা। সব কিছু মিলিয়ে যদি আগামী গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ার সময় যদি জ্বালানি সেক্টরের এইরকম অবস্থা থাকে তাহলে তো একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। তো এখনও সুযোগ আছে, আমি জানি যে জ্বালানি সেক্টরে কাজ চলছে, তো সেই কাজগুলোর গতি আরও বাড়ানো দরকার। নিশ্চয়ই সরকারের ভেতরে এই চিন্তা আছে। তো এই চিন্তা যদি থেকে থাকে এবং তারা যদি সজাগ হন এবং শতভাগ উদ্যোগ নিয়ে যদি চেষ্টা করেন, আমার ধারণা তাহলে আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবো। বাট শঙ্কা আছে, খুব বড় রকমের শঙ্কা আছে। পাঠ্য বই নিয়ে শিরোনাম রয়েছে বেশ কয়েকটি সংবাদপত্রে, আমরা যখন পড়ছিলাম এটি রয়েছে এবং উপরের দিকেই প্রধান শিরোনাম বা দ্বিতীয় প্রধান শিরোনাম হিসেবেই এই যে বই সংকটে লেখাপড়া ব্যাহত, পাঠ্য বই নেই, পড়ালেখায় ঢিমে তাল, এরকম হচ্ছে একটি শিরোনাম। এখন আমাদের যে পরিসংখ্যান আমরা দেখলাম যে 40 কোটি 41 কোটির মতো বই দরকার হয়। আমরা প্রথম অবস্থাতে পাঠ্য বই ছাপার কথা, প্রস্তুতের কথা জানলাম 5 কোটি 6 কোটি, আরও কত কোটি পাইপলাইনে আছে, ছাপা হচ্ছে, কাজ চলছে। এর মধ্যেই আবার একটি সংবাদ শিরোনাম দেখলাম যে শুধুমাত্র কাগজের কারণে প্রতিদিন 20 লাখ কপি কম ছাপা হচ্ছে, কাগজ সংকটের কারণে। তো এটা আসলে খুবই হতাশাজনক সংবাদ। প্রথম মাস চলে গেল নতুন বছরের, দ্বিতীয় মাস চলে যাবে, তৃতীয় মাসেও বই পাবে বলে মনে হচ্ছে না সব শিক্ষার্থীর। এখন পর্যন্ত 40-41 কোটির মধ্যে 6 কোটি বা 7 কোটি বই বিতরণ করা গেছে। তার মানে প্রায় অধিকাংশ বই বিতরণ করা যায়নি। এটিও পূর্বের সরকারের ধারাবাহিকতা হতে পারে বা ধারাবাহিকতাই, কিন্তু সেই ধারাবাহিকতা হলেও প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আমাদের সম্ভবত আরও সতর্ক থাকা দরকার ছিল। আন্তর্জাতিক বিষয়ের শিরোনামের মধ্যে গুরুত্ব পেয়েছে গাজায় অবশেষে যুদ্ধবিরতি আজ, এরকম একটি শিরোনাম রয়েছে। ইসরায়েলের গড়িমসির পরও যুদ্ধবিরতি হচ্ছে, এরকম শিরোনামটি আমরা দেখতে পাই। প্রথমত কথা, গাজায় যে যুদ্ধবিরতিটা হলো এটা একটা মানে যে মন্দের ভালো বলে না, সেটা মন্দের ভালো। গাজায় তো আসলে কোনো কিছু অক্ষত নেই, গাজায় কোনো কিছু অক্ষত রাখা হয়নি। তো প্রথমত একটা সন্দেহ তৈরি হয় যে ইসরায়েল শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতিটা কার্যকর রাখবে কিনা। তার যে জিম্মি আছে, হামাসের কাছে যে জিম্মি আছে, সেই জিম্মিরা যদি মুক্তি পেয়ে যায় এবং কতজন মুক্তি পাবে, কতজনকে জীবিত ফেরত দেয়া যাবে সেটা নিয়ে এখনও সংশয় আছে। কতজন মারা গেছে, কতজনকে জীবিত ফেরত দেওয়া যাবে। এবং সেই জায়গাটিতে ইসরায়েল আবার অন্য কোনো কৌশলে যে জিম্মি ফেরত দিল না, জিম্মিদের এখনও আটকে রেখেছে, কারণ সবাইকে ফেরত দেওয়া যাবে না। বলা হয়েছে যারা মারা যাবে তাদের লাশ ফেরত দিতে হবে, তাদের মরদেহ ফেরত দিতে হবে। সেই মরদেহ সবগুলো সংরক্ষণ করা হয়েছে কিনা সেগুলো নিয়ে প্রশ্ন আছে। কতগুলো ফেরত দেওয়া যাবে এটা নিয়ে একটা বড় রকমের সংশয় এবং সন্দেহ আছে, কতক্ষণ পর্যন্ত বা কতটাই এটা কার্যকর রাখা যাবে, ইসরায়েল আবার আক্রমণ করবে কিনা, 1 নম্বর। 2 নম্বর ব্যাপার যেটা, পুরো গাজাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, পুরো ফিলিস্তিনিদের অস্তিত্ব একেবারে প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। তো সেরকম একটা জায়গাতে এর পুনর্গঠনে যে পরিমাণ অর্থ দরকার, যে পরিমাণ মানে আন্তর্জাতিক উদ্যোগ দরকার, সেই পরিমাণ অর্থ এবং সেই পরিমাণ আন্তর্জাতিক উদ্যোগের আমরা এখন পর্যন্ত তেমন কিছু দেখছি না। দেখব না তা বলছি না। মিশর সহ কয়েকটি দেশের উদ্যোগে গাজাকে আবার পুনর্গঠন করার কথা বলা হয়েছে, যে গাজাকে একেবারে নতুন একটি জায়গায়, খালি জায়গায় আপনি একটি ভবন তৈরি করতে পারবেন। কিন্তু যে ভবনটিকে বোমা মেরে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেইটা পরিষ্কার করে আরেকটি ভবন তৈরি করা, এটা দীর্ঘ 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 সময়ের ব্যাপার। তীব্র শীত আছে, শীতের পোশাক নাই, পেটে খাবার নাই, থাকার জায়গা নাই, আর ইসরায়েলি বোমার ভয় আছে। তো এরকম একটা জায়গাতে গাজাবাসীর আর হারানোর কিছু নাই, তারা তাদের সব কিছু হারিয়েছে। এমন কোনো পরিবার পাওয়া যাবে না যে পরিবার তার একজন শিশু, তার একজন বৃদ্ধ বাবা মা, অথবা তার যুবক সন্তান, অথবা তার বোনকে হারায়নি। হারায়নি মানে ইসরায়েলিরা হত্যা করেনি। তীব্র শীতে শিশুরা ঘুমাতে পারছে না, একটি কম্বল নেই, একটি চাদর নেই, মাথার উপরে ছাদ নেই। তো পৃথিবীতে বহু জাতি বহুভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছে, অনেক ইতিহাস আছে।
ইহুদিরাও নিপীড়িত নির্যাতিত হয়েছে, ইহুদিদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। তো ইহুদিরা ইসরায়েল গাজায় যে হত্যাযজ্ঞ চালালো, গাজায় যে নিপীড়ন, নির্যাতন এবং পৃথিবীর ইতিহাসের বর্বরতম অপরাধ সংগঠিত করলো, গণহত্যা সংগঠিত করলো, এবং পৃথিবী সভ্য হয়েছে বলা হয়। ইউরোপ সভ্য, আমেরিকা সভ্য, পৃথিবীর আরও বহু দেশ সভ্য। তারা মানবাধিকার নিয়ে কথা বলে, তারা শিশুদের জন্য কাজ করে, তারা বৃদ্ধদের জন্য কাজ করে। কিন্তু যে বলে না যে জীবন ফিলিস্তিনিদের নয়, ফিলিস্তিনিদের বেঁচে থাকার অধিকার নাই, ফিলিস্তিনিদের ভাত খাওয়ার অধিকার নাই, ফিলিস্তিনিদের ঘুমানোর অধিকার নাই, ফিলিস্তিনিদের দেশের অধিকার নাই, নাগরিকের অধিকার নাই। সকল অধিকার এই পৃথিবী ইসরায়েলকে দিয়ে রেখেছে। হামাস কেন হামলা করলো সেটা নিয়ে সারা পৃথিবী সোচ্চার, কিন্তু হামাস কেন হামলা করলো তার যে সত্য দিকটা তারা সেই জিনিসটা জানায় না। না জানানোর কারণে যেটা হয়েছে, পৃথিবী থেকে যদি নির্মোহভাবে কোনোদিন এই পৃথিবীর ইতিহাস বিশ্লেষণ করা হয়, হবে নিশ্চয়ই, সেই পৃথিবীতে দেখা যাবে যে সবচেয়ে বড় মানবাধিকারের কথা যারা বলেন তারাই এই গণহত্যার অন্যতম প্রধান কাণ্ডারি। প্রতিটি বুলেট, প্রতিটি বোমা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। প্রতিটি বুলেট, যে বুলেটগুলো দিয়ে হত্যা করা হয় সেটা হয় নেদারল্যান্ডের তৈরি, অথবা ফ্রান্সের তৈরি, অথবা জার্মানির তৈরি, ইউরোপের তৈরি। যে অস্ত্রগুলো ইসরায়েল ব্যবহার করে ফিলিস্তিনিদের হত্যা করে, কি নির্মম! উপর থেকে, আকাশ থেকে বোমাবর্ষণ করা হচ্ছে, অথচ ফিলিস্তিনিদের কিন্তু, হামাসের কিন্তু ওই বিমান বোমা ঠেকানোর কোনো পথ নাই। অর্থাৎ নিরপরাধ নিরীহ মানুষকে পৃথিবীর সবচেয়ে আধুনিক অস্ত্র দিয়ে হত্যা করা হচ্ছে। এখন যুদ্ধবিরতি হয়েছে, আমরা চাই যে ফিলিস্তিনিরা আবার ঘুরে দাঁড়াক, আবার তারা মানুষের মতো বাঁচুক। এছাড়া তো আমাদের পক্ষে আসলে আর এর চেয়ে বেশি কিছু বলার নেই। অনেক ধন্যবাদ জনাব গোলাম মুর্তজা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।